ভারত বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে বিমানবন্দরের মাধ্যমে ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করেছে। এতে কাদের সুবিধা আর কাদের অসুবিধা? ইউনূস বাহিনী ও তাদের দলবলের দাবি, এতে বাংলাদেশের যত না ক্ষতি তার থেকে বেশি ক্ষতি ভারতের। কারণ তারা যে বিপুল পরিমাণ শুল্ক আদায় করত সেটা তারা পাবে না। বাংলাদেশের বিজ্ঞদের দাবি, ভারত ছাড়া বাংলাদেশের কাছে পণ্য রপ্তানির ক্ষেত্রে বিকল্প বহু ট্রান্সশিপমেন্ট রুট রয়েছে। মজার বিষয় হচ্ছে, ইউনূসের দেওয়া মাদকের নেশায় এই কথা বিশ্বাসও করছেন বাংলাদেশের বহু মানুষ। আর অন্যান্য রাজনৈতিক দলগুলো আসল সত্যিটা জেনেও মুখে কুলুপ এঁটে বসে রয়েছে। কারণ ভারত বিরোধিতার যে হাওয়া চলছে তার প্রতিকূলে হাঁটতে চাইছেন না কেউই, পাছে তাদের দলের জনপ্রিয়তা কমে যায়। বাংলাদেশে ভারত বিরোধিতাকে ইস্যু করে রাজনীতির রুটি সেঁকা নতুন কিছু নয়। বিশেষ করে বাংলাদেশিদের অপদার্থতাকে ঢাকতে একটাই মোক্ষম অস্ত্র, সেটা হলো ভারত বিরোধিতা। কথায় কথায় তারা বলে ভারত নিজেদের সুবিধার জন্য পাকিস্তানকে দুটুকরো করেছিল, ভারত নিজেদের স্বার্থে বাংলাদেশকে ব্যবহার করছে, ভারত তার সেভেন সিস্টার্স রাজ্যের জন্য বিনামূল্যে ট্রানজিট নেয়, অথচ বাংলাদেশকে ট্রানজিট দেয় না। গত 50 দশক ধরে ধীরে ধীরে এমন নানা ছোট গল্প অনুগল্পের জন্ম নিয়েছে, সেগুলো এখনো বাংলাদেশের আকাশে বাতাসে ঘুরে বেড়ায়। অনেকের আশা ছিল 2024 সালে তথাকথিত গণ অভ্যুত্থানের পর সেই সমস্ত গল্পের অবসান হবে, কারণ নতুনভাবে স্বাধীন হয়েছে বাংলাদেশ। ইউনূসের হাত ধরে সদ্য জন্ম নেওয়া ছাগল ছানার মতো যে তিরিং বিরিং করে লাফিয়ে বিশ্ব জয় করবে। ভারতও হয়তো কিছুটা স্বস্তি পেয়েছিল, সম্পর্ক ভালো হোক বা মন্দ, অন্তত ভারত বিরোধিতা আর হবে না। কিন্তু সে করে বালি। বাংলাদেশের একটা বড় অংশের মানুষের পুরনো রোগ, ভারত বিরোধিতা না করলে ভাত হজম হয় না। ইউনূসও তার ব্যতিক্রম নয়। তিনি বাংলাদেশের ক্ষমতায় বসার আগে থেকেই সেভেন সিস্টার্স নিয়ে বুলি ছুটিয়েছেন। আবার অন্যদিকে মুখে ভারতের সহযোগিতার কথা বললেও কর্মক্ষেত্রে ডিগবাজি মেরে ভারতকে খোঁচা মেরে গিয়েছেন তিনি। এমনকি বিমস্টেকের সাইড লাইনে ইউনূস অহেতুক খোঁচা দিয়েছে ভারতকে, যার ফল পেতে হলো ট্রান্সশিপমেন্টে। কূটনৈতিক মহলের বিশেষ সূত্রে জানা গিয়েছে, চীন সফরে গিয়ে ইউনূস সেভেন সিস্টার্স ল্যান্ডলক, বাংলাদেশ সাগরের অভিভাবক বলে চীনকে যেমন বার্তা দিয়েছিলেন, তেমনি ভারতকে কার্যত ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিলেন। এই ঘটনার পরেও ইউনূসের আবেদন মেনে বিমস্টেক সম্মেলনে সাইডলাইনে ইউনূসের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মজার বিষয়, এই সাইডলাইন বৈঠকের সমস্ত খরচ ভারতই বহন করেছিল। কিন্তু ইউনূস আর তার বাহিনী ভারতের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিবদের বসিয়ে রেখে দেরিতে প্রবেশ করেন। ভারতের প্রতিনিধি দল দাঁড়িয়ে তাকে সম্মানসূচক আহ্বানও জানান। এরপরেই ইচ্ছাকৃতভাবে সেই ছবি বাংলাদেশের সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেওয়া হয়। এমনকি প্রচার করা হয় মোহাম্মদ ইউনূসের পররাষ্ট্রনীতির কাছে নতজানু হয়েছে ভারত। বিশেষজ্ঞ মহল মনে করছে, ইউনূস বাহিনীর এমন কর্মকাণ্ড গোটা বিশ্বের নিরিখে কূটনৈতিক মর্যাদা ভঙ্গ করেছে। বোঝাই যাচ্ছে, দুদেশের সম্পর্কে উন্নতি করতে ভারত যতটা সম্মান দেখিয়েছে, ইউনূস ও তার বাহিনী পররাষ্ট্রনীতির প্রটোকল না মেনে অহংকার দেখিয়ে ভারতকে নিচু দেখিয়েছে। এর জবাব তো পেতেই হতো। মিলেওছে ট্রান্সশিপমেন্টে। এখন প্রশ্ন, শি জিনপিং নামের নতুন প্রভুকে খুশি করতে ইউনূস যে খেলা খেললেন আর ভাবলেন চীনা বিনিয়োগের বন্যা বইবে, সত্যি কি তাই হবে? বর্তমান পরিস্থিতি বলছে, ট্যারিফ নামক যে আগুন লেগেছে ড্রাগনের লেজে তা নেভাতে মরিয়া চীন। ফলে ইউনূসের স্বপ্ন এখন সেই বঙ্গোপসাগরের খাঁড়িতেই আটকে গিয়েছে। গত 8ই এপ্রিল ভারত সরকার বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট ব্যবস্থা বাতিল করেছে। বাংলাদেশ in 2020, the transshipment facility extended to Bangladesh had over a period of time resulted in significant congestion at our airports and ports.
Logistical delays and higher costs were hindering our own exports and creating backlogs. The facility, therefore, has been withdrawn with effect from 8th April 2025. And let me clarify here, I saw some reports. These measures do not impact Bangladesh's exports to Nepal and Bhutan transiting through Indian territory. এই প্রত্যাহার কেবলমাত্র বিমানবন্দরের ক্ষেত্রে প্রযোজ্য। স্থলবন্দর নিয়ে নেপাল ও ভুটানে যে বাংলাদেশের পণ্য রপ্তানি হয় তাতে কোনো প্রভাব পড়বে না। কিন্তু ইউনূস বাহিনী ও তার পোষিত সংবাদ মাধ্যমগুলো ময়দানে নেমে পড়ল ভারতকে সাপসাপান্ত করতে। প্রচার করানো হলো ইউনূস সরকারকে বিব্রত করতেই ভারত এই কাজ করছে। বাণিজ্য উপদেষ্টা শেখ ওয়াজির উদ্দিনের দাবি, ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্ত আচমকাই বাংলাদেশের উপর চাপানো হয়েছে। যদিও তিনি মনে করেন এতে বাংলাদেশের উপর খুব একটা বেশি প্রভাব পড়বে না। বাণিজ্য মন্ত্রণালয় এবং সকলকে নিয়ে আমি গতকাল নিজে মিটিং করেছি। ইনশাআল্লাহ এটাতে কোনো সমস্যা আমরা বোধ করছি না। আমরা আমাদের নিজস্ব সক্ষমতায়, আমাদের জন্য প্রতিযোগিতার সক্ষমতায় কোনো ঘাটতি না পড়ে এবং আমাদের রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনো ঘাটতি না পড়ে, সেই ক্ষেত্রে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি। আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা এটা উঠতে পারব। গত 7 থেকে 10 এপ্রিল পর্যন্ত বাংলাদেশে গেল ইনভেস্টমেন্ট সামিট। বাংলাদেশে নাকি 50টি দেশ থেকে বিপুল বিনিয়োগ আসছে, এমনটাই দাবি করলেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনিও ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের সিদ্ধান্তটিকে বাংলাদেশের পক্ষে ইতিবাচক সিদ্ধান্ত বলেই মনে করছেন। আমরা এটাকে আসলে একটা অপরচুনিটি হিসেবে দেখছি, নট নেসেসারিলি যে ট্রান্সশিপমেন্ট চলে যাওয়াতে আমাদের খুব লাভ হয়েছে সেটা আমি বলছি না। আমি বলছি এটাকে অপরচুনিটি এই কারণে, আরেকটা অপশন হচ্ছে সে ট্রাকে করে কলকাতা যাবে বা ট্রাকে করে দিল্লি যাবে, সেখান থেকে ফ্লাই করে সে ওখানে যাবে। তো যখন সে ট্রাকে করে আরেকটা দেশে যাবে, ওখানকার এই যে অপারেশনাল চার্জ, এয়ারপোর্ট চার্জ, সব চার্জ কিন্তু ওই দেশ পেয়ে গেল। শুনলেন আশিকের দাবি, বাংলাদেশের পণ্য ট্রান্সশিপমেন্টে নাকি শুল্ক নেয় ভারত। আসল সত্যি হলো একমাত্র বাংলাদেশেরই পণ্য যখন ভারতের সমুদ্র বন্দর, বিমানবন্দর, স্থলবন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে রপ্তানি করা হয়, তার থেকে শুল্ক নেওয়া হয় না, মানে ফ্রি। হ্যাঁ, এই চুক্তি ভারতের সঙ্গে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই হয়েছিল। অর্থাৎ বাংলাদেশের যত পণ্য ভারত হয়ে তৃতীয় দেশে যেত, বাংলাদেশকে কোনো শুল্ক দিতে হতো না, বরং ভারত বাংলাদেশের জলপথ ও ভূমি ব্যবহার করে যে পণ্য রপ্তানি করত তাদের উত্তর পূর্ব রাজ্যে, তার বিনিময়ে তারা শুল্ক প্রদান করত। অথচ আজ প্রচার করা হচ্ছে ঠিক তার উল্টো। এবার আসে আরো একটি বড় তথ্যে। গত বছরের 5ই আগস্ট তথাকথিত গণ অভ্যুত্থানের পর ভারতকে বাইপাস করে পণ্য রপ্তানির জন্য বিকল্প রুট খোঁজেন ইউনূস। কথা হয় মালদ্বীপের সঙ্গে। নভেম্বর মাসেই ঠিক হয় ভারতকে এড়িয়ে পণ্য রপ্তানি হবে মালদ্বীপের মাধ্যমে। প্রথমে জাহাজে মালদ্বীপ, তারপর সেখান থেকে বিমানে ইউরোপ, যুক্তরাষ্ট্রে পণ্য পৌঁছে যাবে। মালদ্বীপও ফলাও করে বলেছিল সি টু কার্গো শিপমেন্ট প্রকল্পে নাকি 6টি আন্তর্জাতিক বিমান সংস্থা তাদের সঙ্গে হাত মিলিয়েছে। সেই সময় থেকে 5 মাস কেটে গিয়েছে। ইউনূস ও তার বাহিনী ব্যবসায়ীদের যতই মালদ্বীপের রাস্তা দেখানোর চেষ্টা করুক না কেন, তারা সেই ভারতের বিমানবন্দরের দিকেই ট্রাক ঘুরিয়ে দিয়েছে। কেন? মালদ্বীপ সাদর আমন্ত্রণ জানানোর পরেও বাংলাদেশের রপ্তানিকারকেরা ভারতকেই কেন পছন্দ করছিল? ফ্রি ফ্রি ফ্রি। চুক্তি অনুসারে ভারতের পোর্ট ব্যবহার করে পণ্য রপ্তানি করতে কোনো শুল্ক দিতে হয় না। অন্যদিকে মালদ্বীপ, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা হয়ে পণ্য রপ্তানি যেমন ব্যয় সাপেক্ষ, তেমনই তারা শুল্ক ছাড়েও রাজি নয়। অর্থাৎ ভারত বাংলাদেশকে লুটে নিচ্ছে বলে যে গল্প বাজারে ছাড়া হয়েছিল, সেটি এখন বুমেরাং হয়ে গিয়েছে। ভারতের মিডিয়া রিপোর্ট অনুসারে গত 2 বছর ধরে ভারতের পোশাক খাতের ব্যবসায়ীদের অভিযোগ ছিল, পণ্য রপ্তানির ক্ষেত্রে শুধু শুল্ক ছাড়ই নয়, অগ্রাধিকারও দেওয়া হয়েছিল বাংলাদেশকে। ফলে ভারতীয় পণ্য রপ্তানির ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছিল। বিষয়টি ভারতের পোশাক রপ্তানিকারক সংস্থাগুলি সরকারকে বারবার জানিয়েছিল, কিন্তু স্রেফ বাংলাদেশের কথা চিন্তা করেই এই সমস্ত দাবিতে গুরুত্ব দেয়নি সরকার। কিন্তু ইউনূস বাহিনী ক্ষমতায় আসার পর লাগাতার ভারত বিরোধিতা চলছে।
এই অবস্থায় দাঁড়িয়ে ভারতীয় ব্যবসায়ীদের সুবিধা দিতেই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। আর এতেই জোঁকের মুখে নুন পড়ার মতো অবস্থা হয়েছে তথাকথিত বাংলাদেশি দেশপ্রেমিকদের। এখন প্রশ্ন, এর পরেও কি ইউনূস জোর গলায় বলবেন বাংলাদেশ সমুদ্রের একমাত্র অভিভাবক? ব্যুরো রিপোর্ট, মাধ্যম।